যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরো ৩ জনের লাশ হস্তান্তর। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালন। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ ৭৫-এর পর নিষিদ্ধ ছিল, বললেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। ঢাকা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ। উদ্ধার কাজ চলছে। গুরুতর আহত একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। এবং ঢাকা জর্জ কোর্ট ভবনের ৪ তলা থেকে লিফট ছিঁড়ে ১২ জন আহত। এদের মধ্যে ৫ জন আইনজীবী। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৩টি শিশু রয়েছে। লঞ্চটির প্রোপেলারের আঘাতে ২ পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নৌপুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শরীয়তপুর যাবার উদ্দেশ্যে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল তার পরিবারের 7 সদস্যকে নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভি ৭ লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা প্রোপেলারের আঘাতে শাহজালালের ২ পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়। নিখোঁজ সদস্যরা হলেন শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের 2 মেয়ে মিম ও মাহি, শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের 7 মাস বয়সী শিশু সন্তান। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। মোট 7 জন ছিল। ওরা 7 জনের ভিতরে একজন আমরা পাইছি, ওরা ঢাকা মেডিকেল পাঠাইতে পঙ্গুতে পাঠাইছি, আর বাকি 6 জন আমাদের নিখোঁজ, এতটুকু আমি জানি। পন্টন দিয়ে তাদের লঞ্চে ওঠার কথা, কিন্তু তারা উঠছিল একটি ঝুঁকি নিয়ে, যে আপনার লঞ্চের পিছন দিক থেকে উঠছিল। তো তাৎক্ষণিকভাবে আপনার এই যে লঞ্চও ব্যাগার দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার লঞ্চের প্রপেলারের যে ওয়েভ স্রোত, সেটাতে আপনার ছোট্ট ডিঙি নৌকাটি ডুবে যায়। বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের 3টা ইউনিট এখানে কাজ করছে। এখন পর্যন্ত আমরা কাউকে আপনার খুঁজে পাইনি। তো আমরা কর্ডন করে রেখেছি। এই অঞ্চলের টোটালি নৌ চলাচল বন্ধ রয়েছে এখন। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে 11টার দিকে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সেই নৌকা ডুবিতে একই পরিবারের 7 জন মূলত ডুবি গিয়েছিলেন। এর মধ্যে একজন লঞ্চের যে মূলত লঞ্চ পেছন থেকে লঞ্চের ধাক্কায় তাদের এই নৌকাটি ডুবে যায়, আর যার কারণে সেই লঞ্চের যে পেছনে পাখা রয়েছে, সেই পাখার সাথে বাড়ি খেয়ে একজন আহত হয়েছেন। তার 2 পাই কেটে গেছে, তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যে 6 জন ছিলেন তাদের কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারা নদীতে ডুবে গেছেন এবং তাদেরকে উদ্ধারে এখন পর্যন্ত অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবন্দর কর্তৃপক্ষ এবং নৌ পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এখনো এখানে অভিযান চলছে এবং আশপাশে যে নৌ চলাচল সব বন্ধ করে দেওয়া হয়েছে, যেন সহজে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে যে পরিবারটি মূলত ডুবে গেছে, তারা আসলে বিয়ের উদ্দেশ্যে তারা বিয়েতে যাচ্ছিল শরীয়তপুরে। তারা কামরাঙ্গীরচর থেকে একটি নৌকায় করে শরীয়তপুরের লঞ্চে ওঠার উদ্দেশ্যে মূলত রওনা হয়েছিলেন এবং তারা যখন এই সদরঘাটে আসেন, তারা সুরভি লঞ্চের মূলত পিছন দিয়ে যাওয়ার সময় তাদের যে
তাদের যে নৌকাটি সেটি সুরভি লঞ্চ পিছনের দিকে চাপলে তাদের উপরে তাদের নৌকাটি ডুবে যায় এবং এরপর থেকে আসলে এখন পর্যন্ত অভিযান চলছে, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে, কিন্তু তাদের এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। আমি কিছুক্ষণ আগে ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই যারা নিখোঁজ হয়েছে তাদেরকে উদ্ধারে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের চেষ্টা অব্যাহত আছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের সাথে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট রয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন এবং তাদের সাথে এখানে নৌ পুলিশের সদস্যরা তাদেরকে সহযোগিতা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যারা ডুবে গেছেন তাদের উদ্ধারের আগ পর্যন্ত এই অভিযান চলবে এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা না যাবে ততক্ষণ পর্যন্ত এখানকার নৌ চলাচল সীমিত করা হয়েছে, এখানকার এই এলাকায় নৌ চলাচল করতে দেওয়া হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো রিচার্ড, এই ছিল আমার কাছে সদরঘাটের যে নৌকা ডুবি সেখানকার সর্বশেষ। ঢাকার সদরঘাট থেকে নৌকাডুবির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 5 তলা ভবনের লিফট ছিঁড়ে অন্তত 12 জন আহত হয়েছেন। 4 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে 5 জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। পুলিশ জানায় 40 বছর পুরনো লিফটটি ঝুঁকিপূর্ণ ছিল, এজন্য গণপূর্ত মন্ত্রণালয়কে দুষলেন আইনজীবী নেতারা। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল 10:30টার দিকে বিকট শব্দে 5 তলা থেকে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটটি। ভেতরে আটকে পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে লিফটটি ব্যবহারের অনুপযোগী ছিল বলে দাবি তাদের। 2 জন হলো মহিলা অ্যাডভোকেট আর কোর্টের স্টাফ 1 জন আর বাদ বাকি 2 জন মক্কেল আর এমনি কোর্টের অ্যাডভোকেট আছে 4-5 জন মিলে প্রায় 10-12 জন হয়ে যাবে। এই লিফটের কোম্পানির যে মালিক তারা এটা খুব একটা টেক কেয়ার করে না। অপারেটর কোন রকম জোড়াতালি দিয়ে এটা চালাইতো, প্রতিদিনই এটা চলতি অবস্থায় বন্ধ হয়ে যেত আর সবাই এসে খেলে বাইরে আইতো এটারে আর বলতো যে লিফটেন আছে কিনা। আমরা লিফটেন লাগাই দিতাম যে নষ্ট হয়ে গেছে, সবাই অ্যাডভোকেটরা জানতো যে আবার 1টা থেকে 2টা পর্যন্ত অফ থাকে, সেটাও কখনোই বলে না যে কর্তৃপক্ষরে যে লিফটারে আমাদের সচল করে দেন। এতগুলি আইনজীবী প্রতিদিন এখানে ওঠানামা করে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, মেনটেন্যান্স করা, এটা মেনটেন্যান্স না করার কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জন্য গণপূর্ত বিভাগকে দায়ী করেছেন আইনজীবী সমিতির নেতারা। গণপূর্ত বিভাগ কেন এই লিফটটাকে এতদিন সরালো না? এটা কিন্তু আরো ছিঁড়ে পড়ছিল, আগেও আর 1-2 বার ছিঁড়ে পড়ছে, তখন এতগুলি যাত্রী ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী জানায় লিফটটি প্রায় 40 বছরের পুরনো। ধারণ ক্ষমতা 8 জন হলেও লিফটে উঠেছিলেন 12 জন, ফলে এই দুর্ঘটনা ঘটেছে। অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ একটি লিফট ছিল এবং আমরা জেনেছি এই লিফটের ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 8 এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি 12 জন এই লিফটে তখন উঠেছিল। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে এবং পঙ্গু হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জন আইনজীবী, বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। 2 জনই একটু হেড ইনজুরি আছে আর বাকি 5 জন আপনার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, হাড় স্পাইনে বা লিম্বসে ভেঙেছে। তো তারা আছে, সবাই আমাদের কন্ট্রোলেই আছে। আমরা হোপফুল যে তারা গ্র্যাজুয়ালি ভালো হয়ে উঠবে। এদিকে লিফট দুর্ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। যত বাধাই আসুক, পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন প্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোরও আহ্বান জানান শেখ হাসিনা। উপনির্বাচনে জয়লাভের 1 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর।
জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না, এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও 3 জনের লাশ বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। লাশ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেয়া হচ্ছে। শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। প্রাণ হারান 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিস মিলল তার। মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরেছে গাড়ি নিয়ে, আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার, এখানে আগুন লাগছে। সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই নিয়ে আর বাসায় ফিরা যায় নাই। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ। বুঝিয়ে দেওয়া হয় রাজশাহীর দুলাল কর্মকারের লাশও। কাঁচা তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে। তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে, 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর করা হয়। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। বাকি যে 8টা অশনাক্তকৃত লাশ আছে, ওটা রিপোর্ট আসলো, তাদেরকে সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবো আমরা। সিআইডি ফরেনসিক টিম যখনই শনাক্ত করে আমাদেরকে প্রতিবেদন দিবেন, আমরা সাথে সাথেই হস্তান্তরের ব্যবস্থা করব। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য 20,000 করে টাকা দিচ্ছি। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় আগুনে পুড়ে এ পর্যন্ত মারা গেছেন 71 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকায় 7ম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। অভিযানে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সতর্ক করে দেওয়া হয় কয়েকটি কারখানার মালিককে। রাজধানীর হাজারীবাগ, ফুলবাড়িয়া, নাজিমউদ্দিন রোড ও নবাবপুরে অভিযান চালায় টাস্ক ফোর্স। আবাসিক ভবনের গুদামে রাসায়নিক প্লাস্টিক তৈরির উপাদান, ডেইরি ফার্মের আড়ালে প্লাস্টিক পণ্য তৈরির কার্যক্রম পরিচালনা সহ নানা অনিয়ম ধরা পড়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরকারের 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এ অভিযান পরিচালনা করছে। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নিয়েছেন বলে জানান তিনি। বাকি নির্বাচিতদেরও শপথ নেয়ার পরামর্শ তার। তবে শপথ নেয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দল ও জোটের তীব্র বিরোধিতার পরেও ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কথা আগেই জানিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে আসেন মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচনে জয় পাওয়া এই রাজনীতিবিদ। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, দলের শীর্ষ নেতাদের সম্মতিতেই শপথ নিয়েছেন তিনি। সকল কথার উত্তর আমি দেব না, এই কারণেই কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম না। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। তার শপথ নেয়াকে স্বাগত জানিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপিও ফিরে আসবে বলে প্রত্যাশা জানান আওয়ামী লীগ নেতারা। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন, এজন্য তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব এই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে। যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে সুলতান মনসুর বিশ্বাসঘাতকতা করেছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন তিনি গণশত্রুতে পরিণত হবেন। রাজনীতিতে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। উনি অনৈতিক কাজ করেছেন, এটাতে মানুষের মনে সন্দেহ জাগায় যে একটা কোথাও লেনদেনের উনি অংশীদার হয়েছেন কিনা। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি বিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো। সংসদ নির্বাচনে জয়ী দলটির অপর সদস্য মুকাব্বির খানও শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে গণফোরাম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন জোট থেকেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি, এমন মন্তব্য করেছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর বিষয়ে কোনো আপোষ হতে পারে না। অন্য জোট থেকে এসে রাজনীতি করছি, কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই প্রশ্নে কোনো আপোষ নাই। বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এক নামে পরিচিত। বঙ্গবন্ধুর পথই হচ্ছে সঠিক পথ। দুঃখী মানুষের বুকে হাসি ফোটানো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। জনগণই ক্ষমতার উৎস, এবং জনগণই যদি ক্ষমতার উৎস হয় তাহলে জনগণের ভাষাই হচ্ছে শেষ কথা। সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চলমান সফরেই $২৫০০ কোটি বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদেশের বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন সৌদি বাণিজ্য মন্ত্রী। সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক। অদক্ষ শ্রমিক আমদানি আর হজ কেন্দ্রিক কার্যক্রমের বাইরে বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনেরও চিন্তা করছে সৌদি আরব। আর বিনিয়োগের এমন সম্ভাবনার পুরোটাই কাজে লাগাতে সৌদি আরবকে প্রায় ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সঙ্গে বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজতে এবার বাংলাদেশ সফরে সৌদি সরকারের শীর্ষকর্তারা। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংলাপে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, সম্পর্ক উন্নয়নই শুধু নয়, বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ সুরক্ষায় বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করতে চান তারা। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল হবে এশিয়া। বাংলাদেশের আশেপাশে শীর্ষ ধনী দেশগুলো থাকবে, তাই বাংলাদেশ বিনিয়োগের অন্যতম স্থান বলে আমার মনে হয়। এই সফর খুবই ইতিবাচক হবে বলে আশা করছি। বাংলাদেশকে আমরা খুবই সম্ভাবনাময় মনে করছি। শিগগিরই দুদেশের সমন্বয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করব আমরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা, শিগগিরই প্রায় ২৫০০ কোটি টাকার সৌদি বিনিয়োগ আসবে বাংলাদেশে। দ্রুত গতির ট্রেন, বড় অবকাঠামো আর জ্বালানি খাতে বিনিয়োগের দিকেই দেশটি অধিক আগ্রহী বলেও জানান বিডা চেয়ারম্যান। 25 বিলিয়ন হতে পারে। সৌদি আরবিয়া
তেল নির্ভর অর্থনীতি থেকে ডাইভার্সিফাইড একটা আপনার অর্থনীতি হচ্ছে, কাজেই তাদের যেই আপনার ইন্টারেস্ট সেটার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করা তাদের ইন্টারেস্টের সঙ্গে যায়। গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চলতি বছর জুনের মধ্যেই নতুনভাবে বাংলাদেশে সৌদি বিনিয়োগ শুরুর আশা করছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও বাংলাদেশ সফররত সৌদি বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন সৌদি সরকারের এই 2 প্রতিনিধি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান 100 মেগাওয়াট সোলার আইপিপি নির্মাণে সৌদি ও বাংলাদেশের 2টি বেসরকারি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। ট্রান্সফরমার এবং ইলেকট্রনিক যন্ত্র উৎপাদনেও চুক্তি হয়েছে 2 দেশের কোম্পানিগুলোর মধ্যে। এছাড়া জনশক্তি বিষয়ে সমঝোতা স্মারক করে বিএমইটি এবং সৌদি আল মাম ট্রেডিং স্টেট। বছরের পর বছর ধরে অপেক্ষা করেও ভিসার মেয়াদ বাড়াতে পারছে না মালয়েশিয়ায় বসবাসরত হাজার হাজার শ্রমিক। এমনকি কাজ করতে গিয়ে আহত শ্রমিকরা পাচ্ছেন না কোনো ক্ষতিপূরণও। এক্ষেত্রে বাংলাদেশি অভিবাসন এজেন্সি থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ এসব শ্রমিকদের। এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক রিক্রুটিং এজেন্সি বাইরা বলছে, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। মালয়েশিয়া ঘুরে এসে রিপোর্ট করেছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন রুহুল রহমান। 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। স্বাধীনতা লাভের পর জাতিগত ও ধর্মীয় বিভাজন দূর করে একটি আধুনিক রাষ্ট্রের পথে অনেকটাই এগিয়ে প্রায় 3 কোটি জনসংখ্যার আজকের মালয়েশিয়া। বাংলাদেশ ও মালয়েশিয়া মোটামুটি একই সময় স্বাধীনতা অর্জন করলেও মালয়েশিয়ার অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন মূলত শুরু হয় 80-র দশকে, যা এখনো চলমান। তবে সেই উন্নয়নে সবথেকে বেশি ভূমিকা রেখেছে বিদেশি বিভিন্ন শ্রমিকরা, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের অবদান অনেক বেশি। কিন্তু সেই বাংলাদেশি শ্রমিকরাই এখন মালয়েশিয়ার মাটিতে যেন সবথেকে বেশি অবহেলিত। চুক্তিপত্র অনুযায়ী যে বেতন দেওয়ার কথা তা ঠিক থাকছে না অনেক শ্রমিকের ক্ষেত্রেই। কারো কারো পাসপোর্টও থাকে না নিজের কাছে। এমনকি এ বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের কারোর সাথে কথা বলাও নিষেধ। যেভাবে কথা কন্ট্যাক্ট কর্মে লেখা আছে সে কন্ট্যাক্ট কর্মে আমাকে বেতন দেয় না। আমাকে 8 ঘন্টা ডিউটি, সেটি করা 12 ঘন্টা ডিউটি। কন্ট্যাক্ট কর্মে লেখা আছে 1500 টাকা বেসিক বেতন, সেটি দেয় 1250 টাকা বেতন। কোনো ওভার টাইম নাই, কোনো কিছু নাই। বলছে কন্ট্যাক্ট কর্মে লেখা আছে কোম্পানির খাওয়া না নিজের খাওয়া। মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশি শ্রমিকদের এই নাজেহাল সহ অসহযোগিতার জন্য অভিযোগ কিছু দেশীয় ও মালয়েশীয় এজেন্টের বিরুদ্ধে। দালালদের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য লাখ লাখ টাকা দিয়েও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। ভিসা অ্যাপ্লাই করছি, ধরেন 6 মাস, 1 বছর, 2.5 বছর, 2 বছর এরকম হয়ে গেছে, কিন্তু ভিসার লেবিও যাইতেছে, টাকাও যাইতেছে, কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। কলিং ভিসা আসাই 1 মাস না 2 মাস পরে তার হাতের অ্যাক্সিডেন্ট হয়েছে। যে 1 মাস এমসি ছিল, এমসির পয়সা দেয় নাই, ইন্স্যুরেন্স তো পায় নাই। কিছু লোকাল এজেন্ট আছে, এরা নিতেছে টাকা নিচে 2,000, 5,000, 10,000 করে নেওয়ার পরে উদাও, আর কোথাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ শ্রমিক রিক্রুটিং এজেন্সি বাইরা বলছে, কোনো এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক হয়রানির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। বাইরের কাছে অফিসিয়ালি কোনো কমপ্লেন নাই। গত 2 বছরে যে লোকগুলি গেছে এরা 10টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে। তো ওই 10 রিক্রুটিং এজেন্সি আলাদাই বলতে পারবে তাদের এই কন্ট্রাক্টটা ভায়োলেট হচ্ছে কিনা বা কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে কিনা। বাইরের কাছে এই ধরনের কমপ্লেন আসে, আমরা অবশ্যই মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটা সলভ করার চেষ্টা করব। এইবার যদি মালয়েশিয়াটা ওপেন হয়, আমরা চুক্তিতেই চেষ্টা করব যেন ওইখানে একটা মনিটরিং এজেন্সি থাকে, যেই লোকগুলি যাওয়ার পরে যেন এদের ওয়েলফেয়ারটা দেখা হয়। অভিবাসন হয়রানি কমাতে সরকার নির্ধারিত খরচেই ভবিষ্যতে মালয়েশিয়া সহ বিশ্বের যে কোনো দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এই সংগঠনটি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, মালয়েশিয়া। বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযানের 3য় দিনে 21টি বহুতল ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। নথিপত্র না দেখেই বিআইডব্লিউটি নদী মুক্ত করার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন না জেনে হোল্ডিং নম্বর দেয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বসিলা সেতুর নিচে বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ের চর ওয়াশপুর থেকে শুরু হয় নদী দখল মুক্তের অভিযান। গুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন সহ অসংখ্য স্থাপনা।
এ সময় স্থানীয়রা দাবি করেন কাগজপত্র না দেখে তাদের পূর্বপুরুষের কেনা জমিতে গড়ে তোলা স্থাপনা অবৈধভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নদীর সীমানার মধ্যে নির্মিত একটি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা তো দাগ খতিয়ান দেখেই কিনছি এবং সরকার গভর্নমেন্ট আমাদেরকে রেজিস্ট্রি দিছে। ব্রিটিশ সরকারের নকশা CS 90 এখন যে জায়গাটা ভাঙতেছে। আমাদের এগুলো যদি যায় তাহলে পাওয়ার প্ল্যান্ট যেতে হবে, আর পাওয়ার প্ল্যান্ট যদি না যায় তাহলে আমাদের এগুলো যাবে না। এ বিষয়ে বিএডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতের রিট পিটিশনের নির্দেশনা মেনে তারা উচ্ছেদ করছেন। পাওয়ার প্ল্যান্টটি অনুমোদনের বেশি জায়গা দখল করেছে স্বীকার করে সংস্থাটির বন্দর কর্মকর্তা জানান, এটি উচ্ছেদে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত লাগবে। নদী যদি ভেঙেও যায়, ভেঙে গিয়ে নতুন যে অবস্থানটিতে দাঁড়াবে সেইটি কার্যত নদীর সীমানা হবে। স্থানীয় সরকাররা যে হোল্ডিং নাম্বারটি দেয় সেটা আসলে যে কোনো ঘর হলেই তারা দিতে পারে, সেখানে ওইটার যে ভ্যালিডিটি আসলে তারা সেটার উপর নির্ভর করে না, সিটি কর্পোরেশনও তাই দেয়। বিআইডব্লিউটি এর থেকে এর একটা লাইসেন্সই প্রদান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট যে সীমানাটা তাদের দেখিয়ে দেওয়া হয়েছিল সেই সীমানাটা কিন্তু অনেকখানি ইনক্রস করছে নদীর মধ্যে। এটা যে ভাঙা হবে না সেরকম কোনো আপনার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টা নিয়ে পর্যালোচনা চলছে। দুপুরের পর তুরাগের 15 থেকে 20 ফুট নদী দখল করে গড়ে তোলা বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিংয়ে উচ্ছেদ চালানো হয়। উচ্ছেদের সময় সৃষ্ট নানা জটিলতার জন্য সবচেয়ে বড় দায়ী এসব অবৈধ সীমানা পিলার। তাই সংশ্লিষ্টরা বলছেন, উচ্ছেদ অভিযানের পাশাপাশি সবার আগে নদীর তীরে সরকারি সেবা সংস্থাগুলোর মাপজোক সঠিকভাবে সম্পন্ন করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে স্থায়ীভাবে নদী তীরে সীমানা পিলার বসানো উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে কথার লড়াইও। ছাত্রলীগের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা ছড়ানো, ভয়ভীতি দেখানো সহ নানা অভিযোগ অন্য সংগঠনগুলোর। তবে ছাত্রলীগ বলছে, মিথ্যে অভিযোগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বিরোধীরা। নির্বাচনের আগে শেষ কর্মদিবস, তাই ক্লাস করতে আসা শিক্ষার্থীদের মাঝেই প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ছাত্রলীগের প্রার্থীরা কখনো দল বেঁধে, কখনো ব্যক্তিগতভাবে ভোট চেয়েছেন। ছাত্রদল নির্বাচনী প্রচারণার পাশাপাশি ক্যাম্পাসে মিছিল করে নিজেদের জানান দিয়েছে। অন্য সংগঠনগুলোও প্রচারণায় পার করে ব্যস্ত সময়। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বেশিরভাগ সংগঠনের অভিযোগের তীর ছাত্রলীগের দিকে। তবে ছাত্রলীগ বলছে, সবাই একাট্টা হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ বিভিন্ন জেলা এবং উপজেলা সমিতিকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। ভয়ভীতি দেখানো হচ্ছে যে সিসি ক্যামেরায় দেখা যাবে কে কোথায় ভোট দিছে, ছাত্রলীগের বাইরে ভোট দিলে হলে থাকতে পারবেন, এই ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো মনে করে নির্বাচনের সময় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত যথেষ্ট নয়। এই কারণে সময় বাড়ানোর দাবি জানিয়েছে তারা। এখনো আমরা আহ্বান করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যেন ভোটের টাইমটি বাড়ান, ন্যূনতম 4 থেকে 5টা করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জাতির বিবেক, সেই জায়গা থেকে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তারা এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন হলে প্যানেল পরিচিতিও তুলে ধরছে সংগঠনগুলো। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ স্মরণে জয় বাংলা কনসার্টে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল তরুণ প্রজন্ম। পঞ্চমবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলা বর্ণিল এই আয়োজনে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয় কনসার্টে আসা হাজার হাজার তরুণ তরুণী। নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে কনসার্টে অংশ নেয়া ব্যান্ডগুলো। আয়োজকরা জানান, আগামীতে দেশের বাইরেও জয় বাংলা কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ, উদ্ধার কাজ চলছে। গুরুতর আহত একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। ঢাকা জজ কোর্ট ভবনের 4 তলা থেকে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। যত বাধাই আসুক, পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরো 3 জনের লাশ হস্তান্তর। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক 7ই মার্চ পালন। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ 75-এর পর নিষিদ্ধ ছিল, বললেন প্রধানমন্ত্রী।
এবং শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।